রাত বাড়তে থাকলে কিয়েভের আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে, ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে ওঠে শহর। ইউক্রেনিয়ানরা প্রতিশ্রুতির আশায় তাকিয়েছিল পশ্চিমাদের দিকে, কিন্তু যখন আসল সময় এলো তখন তাদের একাই যুদ্ধ করতে হলো। রাজনৈতিক দাবা খেলায় এক ভুল চালই একটি স্বাধীন দেশকে পরিণত করতে পারে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেনের ধ্বংসস্তূপ থেকে ভেসে আসে একটা বার্তা, নিজের সামরিক শক্তি না থাকলে পরিণতি হতে পারে ভয়াবহ। আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতা আজ বাংলাদেশকেও সেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। সামরিকভাবে দুর্বল থাকলে কি হয়, তাই ইউক্রেনের বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে। বাংলাদেশ কি সেই একই পথে হাঁটছে, নাকি সময় থাকতেই সতর্ক হবে? আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি এতটাই দুর্বল যে সংকটের সময় আমরা বিদেশি শক্তির মুখাপেক্ষী হয়ে পড়ব? এই প্রশ্ন এখন জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ ছিল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। ভারত কখনোই চায়নি বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হোক। ভারত মনে করে বাংলাদেশ যদি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলে তবে তা তাদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হতে পারে। 2011 সালে যখন বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে উন্নত যুদ্ধবিমান ও সাবমেরিন কেনার পরিকল্পনা করেছিল, তখনই ভারতীয় কূটনৈতিক মহল সক্রিয় হয়। সীমান্ত নিরাপত্তার অজুহাতে ভারত তখন বাংলাদেশকে সামরিক সহযোগিতার প্রস্তাব দেয়, কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল ঢাকা যেন অন্য কোনো শক্তির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় না করে। ফোর্সেস গোল 2030 পরিকল্পনার আওতায় বাংলাদেশের সামরিক খাতে বড় ধরনের পরিবর্তন আনার কথা থাকলেও আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক চাপে তা কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। বিশেষ করে ভারত ও পশ্চিমা দেশগুলোর অনীহার কারণে বাংলাদেশ কখনোই উচ্চমানের সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারেনি। কিন্তু 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দৃশ্যপট দ্রুত বদলেছে। নতুন সরকার প্রতিরক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে